পারিবারিক বায়োকেমিক চিকিৎসা দেওয়ার জন্য বা যারা বায়োকেমিক চিকিৎসা করতে চান তারা আমার সঙ্গে যে যুক্ত হয়েছেন, আজকে নতুন একটি অধ্যায় আলোচনা করব, নেফ্রাইটিস অর্থাৎ মূত্র সংক্রান্ত রোগ। এটা নাম বলা হয় ইংরেজিতে ব্রাইটিস ডিজিজ। যেহেতু ব্রাইটিশ সাহেব এটা আবিষ্কার করেছেন, অর্থাৎ কিডনির যদি কোনো রকমের প্রদাহ বা ব্যথা বেদনা বা কোনো রকমের ট্রাভেলস হয়, তাতে করে যেই রোগ সকল দেখা যায় সেগুলোকে সবগুলো মিলে বলা হয় ব্রাইটিস ডিজিজেস। সুতরাং আমরা আজকে আলোচনা করব নেফ্রাইটিস, অর্থাৎ দুইটা কিডনির কোনো রকমের ট্রাভেলস হলেই সেই রোগটার চিকিৎসা কী হবে, ওষুধ কী হবে, লক্ষণ কী এবং কারণ কী, সেটাই আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রাথমিকভাবে আলোচনা করব এই কারণে আমরা যেন চিকিৎসাটা করতে পারি। চলে আসি তাহলে চলে আসি এটার কারণটা কী কারণে এই রোগ হতে পারে। যদি আমরা সেটা চিন্তা করি তাহলে জীবাণুঘটিত কারণেই সাধারণত কিডনি এফেক্ট হতে পারে এবং প্রদাহ হতে পারে। যেমন জীবাণুঘটিত মধ্যে স্টাফিলোকোকাস স্টাফি এবং স্টাইফিলো, এই দুইটা ককাস ইনফেকশানে ট্রাভেল সৃষ্টি হতে পারে। বা অন্য রোগের কারণে, যেমন টিবি যদি হয়, রক্ত প্রবাহিত যদি সিফিলিস অথবা অন্য কোনো ইনফেকশান থাকে, তাকে আমরা সেকেন্ডারি ইনফেকশান বলি। অর্থাৎ রক্তে যদি ইনফেকশন থাকে অনেক সময় কিডনিতে ট্রাভেলসটা সৃষ্টি করে। লিভারের যদি কোনো ট্রাভেলস থাকে, ফোঁড়া অথবা টিউমার বা অন্য কিছু হয়, তাহলেও আমাদের কিডনি বিপদে পড়ে, অর্থাৎ কিডনির প্রদাহের সৃষ্টি হয় এবং সেটার কারণ হতে পারে। আর ঠান্ডা লাগা, উত্তেজক ওষুধ সেবন করা, ভিজা অথবা মদ পান, এ সকল কারণে এবং আঘাতের কারণেও অনেক সময় এই কিডনির নেফ্রাইটিস ডিজিজগুলো হতে পারে। আর অন্য কোনো রোগের ট্রাভেলসে, যেমন টাইফয়েড, রক্তস্রাব, বসন্ত, ডিপথেরিয়া, হাম, পিতজ্বর, ম্যালেরিয়া, সেপটিক, এ সকল কারণেও কিডনি ট্রাভেলস হতে পারে। তাইলে এবং শেষে বলবো, যেমন উত্তেজক ওষুধসমূহ, কেমিক্যালসমূহ, যেমন আর্সেনিক, ফসফরাস, অক্সালিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং টার্পেন্টাইন, এ সকল জিনিস খেলেও অনেক সময় কিডনির কারণে কিডনি ট্রাভেলস হতে পারে। তাহলে চলে আসি, কারণগুলো বুঝলাম, কিন্তু লক্ষণটা কী লক্ষণের ভিত্তিতে আমরা এই ওষুধটা বুঝতে পারি। প্রথমে কথা হচ্ছে জ্বালা, এবং কিডনির পিঠের নিচে দুই পাশে জ্বালা হতে পারে, ব্যথা হতে পারে। অনেক সময় একটা কিডনিও আক্রমণ করতে পারে, অনেক সময় দুইটা কিডনিও আক্রমণ করতে পারে। যদি এটা উভয় হয়, অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে পড়ে। একটা কিডনি বন্ধ থাকলেও প্রস্রাব অনেক সময় ঠিক থাকে, কিন্তু দুইটাই বন্ধ হলে একদম প্রস্রাব বন্ধ হয়ে যায়, বারবার হয় এবং মূত্র ত্যাগ করতে কষ্ট হয়, অনেক সময় জ্বালাও থাকতে পারে। সোজা কথা যদি আমরা বুঝি তাহলে বুঝতে পারবো কিডনির রোগ যাদের আক্রমণ করে তারা কিন্তু নর্মালি দাঁড়ায় থাকতে পারে না, অর্থাৎ দাঁড়ায় থাকতে তাদের কষ্ট হয় এবং কষ্টের কারণেই বোঝা যায় তার কিডনির ট্রাভেলস। আমি যে লক্ষণগুলো বললাম তার সঙ্গে যদি তোমরা বলো যে সে দাঁড়ায় থাকতে কষ্ট সোজা হয়ে, তাইলে আমরা বুঝে নেব তার কিডনির ট্রাভেলসেই কষ্ট হচ্ছে অথবা কিডনির ট্রাভেলস আছে। আর চলে আসি তাহলে, আর কি হতে পারে? প্রস্রাবের রং হলুদ এবং প্রস্রাবের রং হলুদ, অনেক সময় লালসাও হতে পারে, কিন্তু তার সঙ্গে মাথা ধরা, দুর্বলতা, অল্প প্রস্রাব এবং সর্ষের তেলের মতো অনেক সময় রং হতে পারে। হাত পা ফুলে যেতে পারে, রক্তহীনতা, ঘা হতে পারে এবং পুজ হতে পারে। সেই শরীরে অনেক সময় যদি কিডনিতে ঘা হয় তাহলে অনেক সময় বেদনা এবং প্রস্রাবের সঙ্গে অনেক সময় বেরিয়ে পড়ে এবং সেই প্রস্রাবে টেস্ট করলে বোঝা যায়। এইভাবে যদি আমরা বুঝতে পারি যে কিভাবে নেফ্রাইটিস ডিজিজগুলো হয়, সচরাচর এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো শোধ প্রদান আর একটা হলো শোধবিহীন। শোধ প্রদান মানে গা অনেকটা ফুলে যায়, চোখের পাতা ফুলে যায়, 2-1 ঘন্টার ভিতরেই অনেক সময় যদি হয়ে যায় তাকে আমরা বলবো
তরুণ অ্যাকুয়েট নেফ্রাইটিস। আর দীর্ঘদিন সময় বা অন্য কোনো রোগের কারণে হয় তাকে আমরা বলবো ক্রনিক ডিজিজ। অর্থাৎ দুই রকমের রোগও হতে পারে, দুই রকমের শোধও থাকতে পারে। এক রকমের শোধ হচ্ছে সারা শরীর ফুলে যাওয়া, আরেকটা হচ্ছে শোধবিহীন, না ফুলেই অর্থাৎ কিডনির ট্রাভেলস হওয়া। এই দুটো অনেক সময় সেগুলো দেখলেই বোঝা যায়। আমি তো প্রথমেই বললাম যে তরুণ রোগটা খুব তাড়াতাড়ি বোঝা যায়, চোখের পাতা ফুলে যায়, সর্বাঙ্গ ফুলে যায়, একদিনের ভিতরে মানুষ যেন অনেক সময় দাহ হয়ে পড়ে, এতটুকু ফুলে যায়। আর যেটা শোধবিহীন সেটা ধীরে ধীরে হয়, নানা রোগের কারণে হয়। সে সকল কারণে যেগুলো আগে আলোচনা করলাম সেগুলোর কারণে যদি কোনো কিছু থাকে তাহলে এই দুই ধরনের শোধ আমরা পেতে পারি। অর্থাৎ একটা হচ্ছে শোধবিহীন আর একটা হচ্ছে শোধযুক্ত, একটা হচ্ছে অ্যাকুয়েট, একটা হচ্ছে ক্রনিক। অর্থাৎ দীর্ঘদিন ভোগ করলেও এই রোগ হয়ে থাকে। তাহলে চলে আসি আমাদের ওষুধটা কী 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 ওষুধ আমরা বায়োকেমিকে ব্যবহার করতে পারি। এই যে রোগে, এই যে শোকের কথা বললাম, তার অনেকগুলো আবার কারণও থাকতে পারে। যেমন ধরো কোনো রোগ যদি কঠিন কোনো পীড়া হয়, যেমন ইউরিমিয়া অর্থাৎ রক্তে যদি দূষিত হয়ে পড়ে ইউরিয়ার কারণে, অথবা অন্য কোনো রোগের কারণে, যেমন ক্যান্সার থাকলে অনেক সময় কিডনির ট্রাভেলস হতে পারে। যেই ট্রাভেলসে হোক না কেন, অর্থাৎ কিডনির প্রথম থেকেই যদি আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারি তাহলে আমরা পারিবারিক সেবা দিতে পারবো বলে আমার বিশ্বাস। সেই সুবাদে আমি প্রথম ওষুধটার নাম বলবো ফেরামফস। কারণ আমাদের তো 12টা ওষুধ, সে কারণেই আমরা রোগের সূচনা লগ্নে আমরা যদি ফেরামফস 6x এবং দিনে 3 বার 4 বার ব্যবহার করতে পারি তাহলে অনেকটা রিলিফ দেওয়া যায় এবং রোগের থেকে মুক্তি পাওয়া যায়। না পেলে ডাক্তারের পরামর্শ। তারপরে ওষুধ যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্যালিমিউর। অর্থাৎ আমরা বলবো 6x দিয়েই শুরু করবেন। অর্থাৎ চিনার উপায়টা কি? প্রত্যেকটা ওষুধের লক্ষণ আছে। যারা দক্ষ ডাক্তার হতে চান অর্থাৎ বায়োকেমিকের চিকিৎসা করতে চান তাদের সমস্ত লক্ষণগুলো জেনেই আমাদেরকে ওষুধ প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা যারা পারিবারিক সেবা দিতে পারি, প্রথমেই যদি বুঝি এটা কিডনি ট্রাভেলস, প্রস্রাব হচ্ছে না, অথবা ফুলে গেছে ফুলা হলেই আমরা ফেরামফস প্রথমেই দিনে 3 বার 4 বার করে 6x আমরা দেওয়ার চেষ্টা করব। আর যদি দ্বিতীয় ধাপে পড়ে অর্থাৎ ফুলা টুলা নাই, কিডনি ট্রাভেলস, ব্যথা বেদনা আছে এবং প্রস্রাবের রং অথবা শুকিয়ে যাচ্ছে এবং খাওয়ার রুচি নেই, মাথা ব্যথা এগুলো সঙ্গে থাকলেই আমরা, অথবা সোজা হয়ে যদি দাঁড়াতে না পারে তাহলে আমরা ক্যালিমিউর প্রয়োগ করব। দেখব জিহ্বাটা সাদা কিনা, এটার হচ্ছে মেইন লক্ষণ। এটা অনেক সময় কনস্টিবিউশন হতে পারে। তারপরে যে ওষুধ সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফস। এটাই হচ্ছে নেফ্রাইটিস রোগের একমাত্র ওষুধ। অর্থাৎ পুরাপুরি ক্যালসিয়াম যদি শরীরে থাকে অনেক সময় এই রোগগুলো হয় না, এবং তার সঙ্গে অন্য ধাতুগত অথবা আমরা যে 12টা ওষুধ সেগুলো কোনটার কারণে রোগ হতে পারে সেগুলি পারিবারিকভাবে আমরা যারা সেবা দেবো তাদের এত কিছু প্রয়োজন নেই। আমরা প্রথম অবস্থা ফেরামফস যদি 2-1 দিন হয়ে যায় তাহলে ক্যালিমিউর যোগ করব এবং সঙ্গে ক্যালসিয়ামের সিপি অর্থাৎ ক্যালকেরিয়া ফস 6x বা 12x আমরা যেটাই দিই না কেন প্রথম থেকে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করব। তারপরে রোগটা যদি জটিল হয়, দীর্ঘদিন যদি ভুগে থাকে এবং নানা সমস্যা যদি পড়ে থাকে, অর্থাৎ প্রস্রাবের থলিতে কিডনিতে পুজ হতে পারে, নানা রকম কিছু হতে পারে, তাইলে ক্যালকেরিয়া সাল এই ওষুধটার কথা মনে রাখতে হবে। অর্থাৎ ক্যালকেরিয়া সাল 3rd স্টেজের ওষুধ। অর্থাৎ প্রস্রাবের রং যদি কটা বর্ণের হয়, হলুদ বর্ণের হয়, অথবা রক্তকণিকা পাওয়া যায় এবং পুঁজ পাওয়া যায় তাহলে আর দেরি না করে ক্যালকেরিয়া সাল দিনে 2টা করে দিনে 4 বার সেবন করার প্রয়োগ করার কথা চিন্তা করবেন এবং সেবন করবেন। তাতে আশা করব যে নেফ্রাইটিসটা অন্যদিকে রূপ নেবে না, অর্থাৎ অনেকটা ভালো থাকবে। তারপরও আমরা যারা পারিবারিক সেবা দেব তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ যন্ত্রণা, পুজ এগুলো না থাকলে ক্যালকেরিয়া সাল প্রয়োগ করা যায় না। অর্থাৎ 3rd স্টেজে আমরা যদি রোগ হিসাবে ভাগ করে নিই, প্রথম স্টেজে ফেরামফস, দ্বিতীয় স্টেজে ক্যালিমিউর, তৃতীয় স্টেজে ক্যালকেরিয়া সাল। কিন্তু ক্যালকেরিয়া ফসটা সবসময় সব ওষুধের সঙ্গেই প্রয়োজন হয়ে পড়ে, যেহেতু এটার অভাবে কঠিন রোগ হয়।
তাহলে আজকে নেফ্রাইটিস রোগের প্রাথমিক চিকিৎসা অর্থাৎ ঘরোয়া চিকিৎসা অথবা যারা দক্ষ ডাক্তার হওয়ার উদ্দেশ্যেই বায়োকেমিকের আমার সঙ্গে একত্রিত হয়েছেন তারা কিন্তু প্রতিটা ওষুধের জন্য লক্ষণগুলো নিয়ে কোন মাত্রা থেকে শুরু করবেন অবস্থা ভেদে এবং লক্ষণ ভেদে ওষুধ প্রয়োগ করবেন শক্তি দিয়ে, অর্থাৎ প্রথমে স্টার্ট করতেই আপনি কম শক্তি দিয়েই শুরু করবেন, তাহলে চিকিৎসা সহজ হবে এবং এক একটা ওষুধ এক একটা পাওয়ার 3-4 দিন ব্যবহার করলে বুঝতে পারবেন আপনার এই পাওয়ারে তার রোগ নির্মূল হবে কিনা। রোগ নির্মূল হলে রোগী আপনাকে বলবে যে না আমার ওষুধের কাজ হচ্ছে, সেই হিসাবে ব্যবহার করার আশা রেখেই আজকের এই আলোচনা নেফ্রাইটিস রোগ শেষ করছি। সবাইকে ধন্যবাদ।